চৌঠা এপ্রিল শনিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময় চৌঠা এপ্রিল 2026 শনিবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের সর্বশেষ কমবেশি সমস্ত খবরই থাকছে নিউজ নির্ভীকের আজকের এই বিশেষ পর্বে। ইরানে ভূপাতিত আমেরিকার যুদ্ধ বিমান ডোনাল্ড ট্রাম্প এবং হেগসেতের আকাশে অপরাজেয় থাকার দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে এই রকম বিষয়। ইরান যুদ্ধ আগেই আমেরিকান জনগণের কাছে বেশ অজনপ্রিয় হয়ে উঠেছিল। এখন আরও জটিল একটা পর্যায়ে প্রবেশ করেছে ইরান যুদ্ধ। এর কারণ হচ্ছে ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর, যদিও সেই ব্যাপারে এখনও অনেক কিছু কিন্তু অজানা রয়েছে। বিশেষ করে দুই পাইলটের অবস্থা সম্পর্কে সত্যিটা এখনও অজানা, যদিও ইরান দাবি করেছে একটা পাইলটকে তারা গ্রেপ্তার করেছে। সিএনএন জানিয়েছে তাদের একজনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে, কিন্তু অন্যজনের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অনিশ্চিত। এরপর গতকাল শুক্রবার খবর আসে যে ইরান আরেকটা মার্কিন যুদ্ধ বিমানে আঘাত করেছে। একটা মার্কিন কর্মকর্তার মতে পাইলট ইরানের আকাশসীমা থেকে বিমানটা বের করে এনে পরে নিজে সেই বিমান থেকে বেরিয়ে আসে, তাকে উদ্ধার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শক্তি হলো সামরিক আধিপত্য, সেখানে এই ঘটনা অসম যুদ্ধের ঝুঁকি তুলে ধরেছে, যার খরচ আমেরিকান জনগণ ইতিমধ্যেই মেনে নিতে চাইছে না। এই ঘটনাগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবিকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এবং গত এক মাসে তৈরি করা অভেদ্য শক্তির ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এর আগেও এমন দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না, অসামঞ্জস্য দেখা গিয়েছে বাস্তবতার সঙ্গে, তবে এটা তার একটা স্পষ্ট উদাহরণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত বারবার বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের আকাশে প্রায় বাধাহীনভাবে উড়তে পারছে এবং তেহরানের এর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই। চৌঠা মার্চের এক ব্রিফিংয়ে হেগসেত বলেছিলেন গত রাত থেকে শুরু করে কয়েকদিনের মধ্যে এক সপ্তাহেরও কম সময়ে বিশ্বের দুই শক্তিশালী বিমান বাহিনী ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেবে। তিনি এটাকে বিতর্কহীন আকাশসীমা বলে উল্লেখ করেছিলেন, বলেছিলেন ইরান এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। গত 2 সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করে আসছেন। তিনি 24শে মার্চ বলেছেন যে আমরা সরাসরি তেহরান সহ তাদের দেশের বিভিন্ন জায়গায় উড়োজাহাজ ওড়াচ্ছি, যুদ্ধ বিমান ওড়াচ্ছি, তারা কিছুই করতে পারছে না, মানে ইরান কিছুই করতে পারছে না। তিনি আরও বলেছেন অহংকারের সঙ্গে যে যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাতে পারে এবং ইরান কিছুই করতে পারবে না। গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন ইরানের কোনো নৌবাহিনী নেই, ইরানের কোনো সেনাবাহিনী নেই, ইরানের কোনো বিমান বাহিনী নেই এবং ইরানের কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নেই। ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন। বুধবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণেও তিনি বলেছেন যে ইরানের তেল স্থাপনাতেও হামলা চালানো সম্ভব আর তারা কিছুই করতে পারবে না। তিনি বলেছেন তাদের কোনো বিমান প্রতিরক্ষা নেই, তাদের রাডার শতভাগ ধ্বংস হয়ে গিয়েছে, আমরা সামরিক শক্তি হিসাবে অপ্রতিরোধ্য, বলেছেন অহংকারী পাগল ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা হচ্ছে কিন্তু এর সম্পূর্ণ বিপরীত। চৌঠা মার্চের একই ব্রিফিংয়ে হেগসেত বলেছেন কিছু ড্রোন হয়তো ভেতরে ঢুকে যেতে পারে বা দুঃখজনক ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের বক্তব্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং বিতর্কহীন আকাশসীমার মতো চূড়ান্ত ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি ইরানের প্রতিরোধের কোনো সক্ষমতাই নেই বলেও তুলে ধরা হয়েছিল, যা ছিল সম্পূর্ণ বোগাস প্রোপাগান্ডা। আসলে এটা ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সামরিক সাফল্য নিয়ে অতিরঞ্জনের আর একটা উদাহরণ। গত জুনেও আপনাদের মনে আছে 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই কর্মসূচি তার কোনো দিন পুনরুদ্ধারযোগ্য নয়। কিন্তু প্রাথমিক
মার্কিন গোয়েন্দা মূল্যায়ন সে কথা কিন্তু সমর্থন করেনি। মাত্র 9 মাস পরই তাই দেখা গেল কি না, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আবার ইরানকে আসন্ন পারমাণবিক হুমকি হিসেবে তুলে ধরেছে। মানে যাকে ধ্বংস হয়ে গেছে বলা হলো তাকেই আবার হুমকি হিসাবে তুলে ধরা হলো। যুদ্ধ শুরুর কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প একটা প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য ভুলভাবে ইরানকে দায়ী করেছিলেন, যা পরে তদন্তে জানা গেল যে না, ওইটা যুক্তরাষ্ট্রই হামলাটা করেছে। মাত্র একদিন আগে CNN জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি অনেকটাই অতিরঞ্জিত এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC এখনো প্রায় অর্ধেক সক্ষমতা ধরে রেখেছে, CNN বলছে। রাজনৈতিক দিক থেকে সমস্যা হলো এই যুদ্ধে মার্কিন সামরিক সাফল্যই প্রশাসনের প্রধান শক্তি হিসাবে তুলে ধরা হচ্ছিল। কিন্তু আমেরিকান জনগণের এই মিশনের উপর আস্থা কম। তারা মনে করে যুদ্ধের লক্ষ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়নি। 4টে লক্ষ্য বারবার পরিবর্তন হয়েছে 4টে লক্ষ্যের কথা বলেও। সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক চাপ। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়ে গিয়েছে এবং মানুষ মনে করছে এই যুদ্ধ তার মূল্য অনুযায়ী সার্থক নয়। এই পরিস্থিতিতেও পিট হেগসেথ দাবি করেছেন যে গণমাধ্যম সামরিক সাফল্যকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, মানে আমেরিকার সাফল্যকে গণমাধ্যম ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না বলে হেগসেথ দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা স্থলবাহিনী ছাড়াই ইরানের আকাশসীমা এবং জলপথ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি। 1 মাস পর দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নেই আমেরিকার। আর ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবিও ততটা সম্পূর্ণ নয় যতটা বলা হয়েছিল। আসলে বাড়িয়ে বলা হয়েছিল, মিথ্যা বলা হয়েছিল। আমেরিকার জন্য সবচেয়ে খারাপ খবর হলো ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে নিখোঁজ মার্কিন যুদ্ধ বিমানের পাইলটের সন্ধান, যদিও ইরান তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ একজন পাইলটকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান দুপক্ষই। নিখোঁজ পাইলট ইরানের হাতে পড়লে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। নিখোঁজ পাইলটের সন্ধান পেতে দুপক্ষই মরিয়া হয়ে উঠেছে। দক্ষিণ ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধ বিমানের ওই নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমেরিকা মিথ্যা তো বলেই যাচ্ছে, তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। নিখোঁজ ওই পাইলটকে খুঁজতে মার্কিন বাহিনী যেমন জোর তৎপরতা চালিয়েছিল, তেমনি ইরানি নিরাপত্তা বাহিনীও সমান তালে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা পর্যন্ত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো প্রবল গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও খবর পাওয়া গিয়েছে এবং পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোই এই খবরগুলো দিয়েছে। মানে ইরান দিচ্ছে, ইরান দাবি করছে এমনটা শুধু নয়, বরং পশ্চিমা সংবাদ মাধ্যমেই আমেরিকার মিথ্যাটা প্রকাশ হয়ে পড়ছে। ইরানের দাবি অনুযায়ী তারা 2টো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত F-15 যুদ্ধ বিমান এবং অন্যটা হচ্ছে ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল অন্য বিমানগুলো, সেই বিমান। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটা A-10 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। ইরানে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে সার্বক্ষণিক তৎপর রয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। পরের খবর আর কি, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার মানে 2রা এপ্রিল ওই তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের 2 জন কর্মকর্তা এবং একজন সংশ্লিষ্ট ব্যক্তি, মোট 3 জন। তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টাকে
অবসর হিসাবে, মানে বরখাস্তটাকে অবসর হিসাবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, যদিও তার মেয়াদের এখনো 1 বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে। তবে তার এই হঠাৎ বিদায়ের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি কিন্তু আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। উল্লেখ্য যে পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর হেগসেথ ইতিমধ্যে 1 ডজনের বেশি শীর্ষ সামরিক কর্তাকে বরখাস্ত করেছেন। মানে হেরে যাচ্ছে তো। হেগসেথ বলছে মিথ্যা, কিন্তু বাস্তবে শুধু পরাজয় বাধ্য হয়ে সেই বরখাস্ত করা হচ্ছে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের। এই তালিকায় নৌবাহিনীর চিফ অফ নেভাল অপারেশনস এবং বিমান বাহিনীর ভাইস চিফ অফ স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও রয়েছে। এই হচ্ছে বড়সড় জয় হেগসেথের। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে ইরাক এবং ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দ্বিতীয় পরের খবরে যাচ্ছি আর কি। গতকাল শুক্রবার ইরাকের বাগদাদে সাধারণ মানুষের পাশাপাশি শিয়া আলেমরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এছাড়াও একই দিনে ওই শুক্রবারে ইয়েমেনের সানায় ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন হুতি সমর্থকরা। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় নিহত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বর্তমান সর্বোচ্চ নেতার ছবি নিয়ে, মানে মুজতবা খামেনির ছবি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা। পাশাপাশি অনেকে বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। ইরানের পতাকাও বহন করছিলেন অনেকে। পরের খবর হচ্ছে ইরান আমেরিকার A-10 মডেলের একটা যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। এটা যদিও আগে বলেছি, তবু সংশ্লিষ্ট বিচ্ছিন্নভাবে খবরগুলো আবার বলে যাচ্ছি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটার সেনাবাহিনীর বরাতে এই খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকার ওই যুদ্ধ বিমানটাতে আঘাত হানা হয়েছে এবং পরে বিমানটা হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটেছে। শুক্রবার এর আগে ওই একই দিনে ওই ঘটনার আগে ইরানের ভূখণ্ডে F-15E মডেলের একটা মার্কিন যুদ্ধ বিমানও বিধ্বস্ত হয়েছে। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধ বিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটা A-10 ওয়ারগথ যুদ্ধ বিমান, সেটাও হামলার শিকার হয়েছে। তবে ইরানের দাবি করা বিমানটা এবং CBS এর উল্লিখিত বিমানটা একই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি এক না হয় তাহলে বিমান ধ্বংস হওয়ার সংখ্যা আরও বাড়বে। CBS এর প্রতিবেদনে 2জন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, বিধ্বস্ত 15E যুদ্ধ বিমানের 2 আরোহীর, মানে পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও 2টো মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এই সময় A-10 ওয়ারগথ যুদ্ধ বিমানটা আক্রান্ত হলে পাইলট নাকি সাগরে ঝাঁপ দেন, পরে তাকে উদ্ধার করেছে আমেরিকা, যেটা আমেরিকা বলে থাকে হয়তো সে পাইলটের আর কোনো অস্তিত্বই নেই। অভিযানে থাকা 2টো হেলিকপ্টারের একটাতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। পশ্চিমা মাধ্যমের খবর, মানে বড় অস্ত্র দিয়ে চালালেও সেটা ছোট করে দেখানো হবে। এতে হেলিকপ্টারটাতে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন, হয়তো নিহত হয়েছেন, কিন্তু বলা হচ্ছে আহত হয়েছেন। তবে সেটা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে, ধ্বংস হয়ে গেলেও বলবে সক্ষম হয়েছে। পরের খবরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। মানে উনি বলতে চাচ্ছেন যে ইরানের সঙ্গে ভিতরে একটা আলোচনাও চলছে, যে কথাটা কিন্তু ইরান সম্পূর্ণ অস্বীকার করে আসছে। NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ, তার মানে এরকম হবে এবং আলোচনাও চলবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হ্যাঁ, এবার পরের খবর কি, পেন্টাগনের আবার বিবৃতি দেখুন। পেন্টাগন বলেছে যে ইরান যুদ্ধে এখনো পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 365 জন মার্কিন সেনা আহত হয়েছেন। ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন, আর আহত হয়েছেন
আরও অন্তত 365 জন হতাহতের এই হিসাব দিয়েছে পেন্টাগন, খবর আল জাজিরার। ইরানে গতকাল 2টো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় এই ঘটনায় মানে ওই বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। পেন্টাগন সেইটা স্পষ্ট করেনি। পেন্টাগনের হিসাব অনুযায়ী আহত 365 জনের মধ্যে 247 জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর 63 জন এবং বিমান বাহিনীর 36 জন আহত হয়েছেন। বাকি 19 জন মেরিন সেনা রয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি এবং আগুন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটার মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোই এই তথ্য জানিয়েছে, ইরানের সংবাদ মাধ্যম নয়, ইসরায়েলের সংবাদ মাধ্যমই এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইইন এলাকার একটা অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এছাড়া পেতাহ তিকভা শহরের একটা ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। অন্যদিকে চ্যানেল 12-এর প্রতিবেদনে গিভাতাইম এলাকায় একটা ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে। হাসপাতালে থমকে যাচ্ছে এমআরআই যন্ত্র। হরমুজ বন্ধে বিশ্বজুড়ে হিলিয়াম সংকট দেখা দিয়েছে। তাই স্তব্ধ প্রযুক্তি ক্ষেত্র ও গোটা বিশ্বের 1/3 হিলিয়াম গ্যাস রপ্তানি হয় হরমুজ প্রণালী থেকে। ভারত চাহিদার 100% হিলিয়ামই বাইরে থেকে আমদানি করে। যুদ্ধের জেরে সেটা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের খবরে বলা হয়েছে, হরমুজ বন্ধে বিশ্বজুড়ে হিলিয়াম সংকট দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ ছিন্ন ভিন্ন করে দিয়েছে আন্তর্জাতিক সাপ্লাই চেন। হরমুজে ইরানের নিষেধাজ্ঞায় জ্বালানি তেল এবং এলএনজির অভাবে ধুঁকছে পৃথিবী। তবে শুধু তেল নয়, হরমুজে তালা পড়ায় প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্র এবং সেমিকন্ডাক্টর মতো ক্ষেত্রগুলো ধুঁকছে। কারণ এই সব ক্ষেত্রগুলো সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী হলো হিলিয়াম গ্যাস। গোটা বিশ্বের 1/3 হিলিয়াম গ্যাস রপ্তানি হয় হরমুজ প্রণালী থেকে। ভারত চাহিদার 100% হিলিয়ামই বাইরে থেকে আমদানি করে। যুদ্ধের জেরে সেই আমদানি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। আচমকাই দিক পরিবর্তন। গুজরাটের বদলে চীনের বন্দরের দিকে চলে গিয়েছে ইরানের তেলের ট্যাঙ্কার। বড় খবর, জলপথে ভারতের দিকে আসার বদলে চীনের দিকে চলে গিয়েছে ইরানের অপরিশোধিত তেল ভর্তি জাহাজ, তেল ভর্তি ট্যাঙ্কার। জানা গিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সুবাদে দীর্ঘ 7 বছর পর ইরানের তেল ভর্তি ট্যাঙ্কারটা ভারতীয় ভূখণ্ডের দিকেই আসছিল গতকাল শুক্রবার 3রা এপ্রিল। দীর্ঘ 7 বছর পর ইরানের তেল ভর্তি ট্যাঙ্কারটা ভারতীয় ভূখণ্ডের দিকেই আসছিল, কিন্তু গুজরাটের ভাদিনা বন্দরের দিকে আসার বদলে আচমকাই সেই তেল ভর্তি জাহাজটা, তেল ভর্তি ট্যাঙ্কারটা দিক পরিবর্তন করে। পিংশুন নামের ওই জাহাজটা 6 লক্ষ ব্যারেল তেল নিয়ে সেটা চলে যায় চীনের ডং ইং বন্দরের দিকে। এরপরই কেন এই ঘটনা ঘটলো, কেন ঘটলো এই রকম ঘটনা, তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দাম মেটানোর সমস্যার জন্যেই ট্যাঙ্কারটা দিক পরিবর্তন করেছে। ইরানের সুইফট ব্যাংকিং সিস্টেম তো নেই, ফলে তাদের সঙ্গে লেনদেন করাটাও কিছুটা সমস্যাদায়ক। আগে তেল কেনার পর পেমেন্টের জন্য 30 থেকে 60 দিন সময় পাওয়া যেত, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে সকলেই দ্রুত পেমেন্ট চাইছেন। ভারতের পক্ষ থেকে এই দ্রুত লেনদেনে সময় লাগার ফলেই বা সময় লাগার কথা জানানোর ফলেই জাহাজের অভিমুখের পরিবর্তন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর ফলে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়ের পর দীর্ঘ 7 বছর পর ভারতে আসছিল ইরানের তেল ভর্তি জাহাজ, কিন্তু শেষমেশ তাতেও বাধা পড়ল। মার্কিন ছাড়ের মেয়াদ আগামী 19 এপ্রিল শেষ হচ্ছে বলে সূত্রের খবর। তার আগে ইরানের তেল নিয়ে আর কোনো ট্যাঙ্কার, আর কোনো জাহাজ ভারতে আসবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মোদী সরকার এখনো পর্যন্ত বিশেষ কিছু জানাতে পারেনি। ইরান যুদ্ধের সবচেয়ে বড় খবর হলো একেবারে শেষ খবর, আমেরিকার F-35 যুদ্ধ বিমান ধ্বংসের পর ইরানের হাতে বন্দী হয়েছে সেই যুদ্ধ বিমানের পাইলট। সব থেকে বড় খবর, মার্কিন সেনার উদ্ধারের চেষ্টাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।
ধ্বংস হয়ে যাওয়া আমেরিকার যুদ্ধ বিমানের ছবিও প্রকাশ করা হয়েছে ইরানের তরফে। গতকাল শুক্রবারই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসির তরফে দাবি করা হয়েছিল যে মধ্য ইরানে একটা মার্কিন F-35 যুদ্ধ বিমান, কেউ বলছেন F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে তারা। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছে বিমানটা মাটিতে আছড়ে পড়ার পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম। মার্কিন বিমান ধ্বংসের পর ইরান গোটা ঘটনাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য হিসাবে বর্ণনা করেছে। মুম্বাইয়ে ইরানের দূতাবাসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। একই সঙ্গে তাতে লেখা হয়েছে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় F-35 যুদ্ধ বিমান ধ্বংস করা হলো। ইরান একটা শক্তিশালী দেশ, কারো সামনে ইরান মাথা নত করে না, মাথা নত করবে না। মুম্বাইয়ের ইরানের দূতাবাস থেকে এই পোস্ট করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে বিমান ধ্বংসের মার্কিন ওই পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করে ইরানের সেনাবাহিনী। এর ঠিক পরই একাধিক সূত্র এবং ইরানের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে বিমান ধ্বংসের মার্কিন ওই পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করেছে ইরানের সেনাবাহিনী, ইরানের আইআরজিসি। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এইরকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা সকলের শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে ভোট দিন, কিন্তু সংঘাত এড়িয়ে চলুন, সংঘাত থেকে দূরে থাকুন, কৌশল অবলম্বন করুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।